হাই স্টুডেন্টস, আমি শ্রীমন্ত দিন্ডা আজ আবার তোমাদের সামনে উপস্থিত হয়েছি আমার পরবর্তী ভিডিও নিয়ে। আজ আমি একাদশ শ্রেণীর ক্লাস নেব। একাদশ শ্রেণীর আজকের আলোচ্য বিষয়বস্তু কি না, তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় কি রয়েছে? দ্রব্য। আজকে আমি তোমাদের সামনে দ্রব্য সম্পর্কে আলোচনা করব। শারীরিক অসুস্থতার কারণে ভিডিও ছাড়তে একটু দেরি হলো, তোমরা কেউ কিছু মনে করো না, ঠিক আছে? এই দ্রব্য নিয়ে যে আমি আলোচনা করব, তোমাদের ছোট্ট ছোট্ট কয়েকটি পার্টে আলোচনা করব। কেমন? প্রথমে আলোচনা করব দ্রব্য শব্দটির আক্ষরিক অর্থ কি, তারপরে সাধারণ মানুষ কি বুঝেছেন বা কি বলেছেন দ্রব্য সম্পর্কে, থেলস কি বলেছেন, প্লেটো কি বলেছেন, অ্যারিস্টটল কি বলেছেন, তারপরে আমরা বুদ্ধিবাদী এবং অভিজ্ঞতাবাদী দার্শনিকদের মত আলোচনা করব। কেমন? আমি তাহলে প্রথমে চলে যাচ্ছি দ্রব্য শব্দটির যে আক্ষরিক অর্থ কি বোঝায়। দ্রব্য মানে কি? আমরা সাধারণ মানুষজন আমরা কি বলে থাকি না, যা ইন্দ্রিয় গ্রাহ্য, যা কিছুটা জায়গা দখল করে থাকে তাই হলো বস্তু বা দ্রব্য। ওই বস্তু সমার্থক দ্রব্য। কিন্তু দেখো, ইংরেজিতে দ্রব্যের প্রতিশব্দ হচ্ছে সাবস্ট্যান্স। এই দুটি শব্দ কোথা থেকে এসেছে না, সাব যুক্ত স্ট্যান্স। সাব মানে কি না নিচে, আর স্ট্যান্স মানে কি না অবস্থান করে, অবস্থান করে। তার মানে সাবস্ট্যান্স মানে কি যা নিচে অবস্থান করে, তার মানে যা পরিবর্তনের অন্তরালে, এই যে পরিবর্তনশীল জগৎ তার অন্তরালে যা থাকে তাই হচ্ছে দ্রব্য। এটা হচ্ছে সাবস্ট্যান্স কথাটির অর্থ বোঝাচ্ছে। আর সাধারণভাবে আমরা বলে থাকি যা আমরা স্পর্শ করতে পারি, যা কিছুটা জায়গা দখল করে থাকে তাই হলো দ্রব্য। এরপর আমরা আলোচনা করব যে গ্রিক দেশে প্রথম দর্শনের আলোচনা শুরু হয় এবং প্রথম দার্শনিক আমরা যতটুকু জানি সেটা হচ্ছে থেলস। থেলস কি বলেছেন না, এই যে আদি বিশ্ব ব্রহ্মাণ্ড রয়েছে তার আদি উপাদান হচ্ছে জল। পরবর্তীকালে এই জলটাকেই ইতিহাসে দ্রব্য হিসাবে স্বীকার করা হয়। তার মানে তার মতে, থেলসের মতে জলই হচ্ছে দ্রব্য। পরবর্তীকালে থেলসের পরে তিনিও গ্রিক দার্শনিক প্লেটো। প্লেটো কি বলেছেন না, প্লেটো বলেছেন সামান্য হচ্ছে দ্রব্য। সামান্য মানে কি? সামান্য বা জাতি হলো দ্রব্য। সামান্য কথাটার অর্থ কি? মনে করো তোমরা যে এখানে আমরা 100 জন মানুষ আছি, তাহলে এই 100 জন মানুষের মধ্যে যে কমন ফিচার্স গুলো যে রয়েছে, মানে ধরো আমার মধ্যে, তোমার মধ্যে, তোমার মধ্যে, তোমার মধ্যে, আমাদের 100 জনের মধ্যে যে বৈশিষ্ট্যগুলি, যে গুণগুলি কমন রয়েছে বা সাধারণভাবে উপস্থিত আছে তাকেই বলা হয় সামান্য ধর্ম বা সামান্য বা জাতি বা এসেন্স। ঠিক আছে? সারা পৃথিবীতে যদি আমরা 100 জন মানুষ থাকি, তাহলে 100 জনের মধ্যে বা 100 জন মানুষের মধ্যে যে ধর্মটি কমন আছে, সাধারণভাবে উপস্থিত আছে, সেটাকেই বলা হচ্ছে মানুষের জাতি বা সামান্য ধর্ম। তার নাম হচ্ছে কি জানো? মনুষ্যত্ব। তাহলে দেখো, এখানেও কিন্তু তোমরা ওই উদাহরণটা মনে রাখতে পারো যে চিনির যে দানা, যেটা একটু আগেই বললাম, চিনির যে দানা দেখতে সাদা বর্ণের, তার মানে শ্বেতত্ব তার একটি গুণ, খেলে মিষ্টি লাগে, মিষ্টত্ব তার একটি গুণ। আবার চিনি হলো একটি কঠিন পদার্থ, এটি তরল নয়, গ্যাসীয় নয়, তাহলে কাঠিন্য তার একটি গুণ। তাহলে এই যে শ্বেতত্ব, কাঠিন্য, মিষ্টত্ব, এই যে গুণগুলো, এই গুণগুলো তো ভেসে থাকবে না, এ তো আকাশের বুকে ভাসতে পারে না। এই গুণগুলোর একটা আধার আছে, একটা আশ্রয়স্থল আছে, সেটাই হচ্ছে দ্রব্য লোকায়ত মতে। এরপর আমরা চলে যাচ্ছি যে পাশ্চাত্য দর্শনে যে দুটি সম্প্রদায় রয়েছে, অভিজ্ঞতাবাদ এবং বুদ্ধিবাদ, তারা কি বলছেন দ্রব্য সম্পর্কে, তাদের বক্তব্যকে একটু আলোচনা করছি।
আমি প্রথমে চলে যাচ্ছি বুদ্ধিবাদী দার্শনিকদের আধুনিক কালে, মানে ডেকার্ট, স্পিনোজা এবং লাইবনিজ। ডেকার্ট কি বলছেন? ডেকার্ট দেখো একজন ফরাসি দার্শনিক। অ্যাকচুয়ালি ডেকার্ট একজন বিশ্ববন্দিত ম্যাথমেটিশিয়ান, গণিতজ্ঞ। ম্যাথমেটিক্সের কিছু ক্যালকুলেশন তিনি করতে পারছিলেন না, মানে দ্বন্দ্ব দেখা দিয়েছিল। তখন তিনি কিন্তু আস্তে আস্তে দর্শনের শরণাপন্ন হয়েছিলেন। তার প্রথম বক্তব্য ছিল cogito ergo sum, that means I think therefore I am, or I think therefore I exist। মানে কি? মানে আমি চিন্তা করি সুতরাং আমি আছি, আমি চিন্তা করি সুতরাং আমার অস্তিত্ব আছে। তোমরা ভাববে, সাধারণ মানুষ ভাববে এ কি রে বাবা। মানে ডেকার্ট বলছেন পৃথিবীর আমি সবকিছুকে সংশয় করতে পারি, সমস্ত কিছুকে, যা কিছু আছে। আমি বলতে পারি ডেকার্টের ভাষায় যে আমার জন্মদাতা বাবা মাকেও আমি সংশয় করতে পারি, আমি পৃথিবীর সবকিছু সংশয় করতে পারি, সন্দেহ করতে পারি, কিন্তু নিজের অস্তিত্ব সম্বন্ধে আমি কোনরূপ সন্দেহ করি না। সাধারণ মানুষকে তোমরা বলবে এই কথাটি, সাধারণ মানুষকে তোমরা যদি এই কথাটি বলো তাহলে মার অনিবার্য। বলছে এ কি পাগল, নিজের বেলায় ঠিক আছে বাকি সব সংশয়। উনি কিন্তু বললাম বিশ্ববিখ্যাত ম্যাথমেটিশিয়ান। উনি যুক্তি দিয়ে বোঝালেন যে আমি যখন সংশয় করছি, আমি যখন সন্দেহ করছি, তাহলে সংশয়ের কর্তা এবং সন্দেহের কর্তা হিসাবে আমার অস্তিত্ব সুনিশ্চিত সত্য। এটা তো ব্যাকরণগতভাবে উনি প্রমাণ করলেন যে সংশয় করা, আমি যখন বলছি পৃথিবীর সবকিছুকে আমি সংশয় করতে পারি, সন্দেহ করতে পারি, তাহলে সংশয় করা, সন্দেহ করা এগুলো ক্রিয়াপদ। তাহলে ক্রিয়া থাকলে কর্তা থাকবে, তাহলে সন্দেহকারী হিসাবে, সন্দেহের কর্তা হিসাবে আমার অস্তিত্ব সুনিশ্চিত সত্য। এইভাবে তার দর্শনের যাত্রা শুরু হয়েছিল ডেকার্টের। সেই জন্য অনেক সময় প্রশ্ন আসে, মানে এসএসসি, মানে স্কুল সার্ভিস কমিশন বা বিভিন্ন পরীক্ষায় তোমাদের তো আসেই, যে কজিটো আর্গো সাম, আমি চিন্তা করি সুতরাং আমি আছি, বা আমি চিন্তা করি সুতরাং আমার অস্তিত্ব আছে। বক্তাকে ডেকার্ট। ডেকার্টকে সংশয়বাদী দার্শনিক বলা হয় এবং ডেকার্ট একজন আধুনিক বুদ্ধিবাদী দার্শনিক। ঠিক আছে, তিনি দ্রব্য সম্বন্ধে কি বলছেন? যা স্বনির্ভর তাই দ্রব্য, অর্থাৎ যা অস্তিত্বের জন্য কোনো কিছুর উপর নির্ভরশীল নয়, যা অস্তিত্বের জন্য কোনো কিছুর উপর নির্ভরশীল নয়, তাই হলো দ্রব্য। এবারে দ্রব্যের উনি দুটি ক্লাসিফিকেশন করলেন, দুই প্রকার দ্রব্য। কি কি? নিরপেক্ষ দ্রব্য, সাপেক্ষ দ্রব্য। নিরপেক্ষ দ্রব্য কোনগুলো বলবো? যে সকল দ্রব্য অন্য কোন দ্রব্যের উপর নির্ভরশীল নয়, সেগুলি হচ্ছে নিরপেক্ষ দ্রব্য। আর সাপেক্ষ দ্রব্য কাদের বলবো না, উনি বলছেন যে সকল দ্রব্য অন্য কোন দ্রব্যের উপর বা নিরপেক্ষ দ্রব্যের উপর নির্ভরশীল, তাকে বলা হয় সাপেক্ষ দ্রব্য। তাহলে ডেকার্টের মতে দ্রব্য কত প্রকার? দুই প্রকার, নিরপেক্ষ দ্রব্য, সাপেক্ষ দ্রব্য। এবারে প্রশ্ন আসে যে ডেকার্ট কতগুলি দ্রব্য স্বীকার করেছেন? তখন হবে তিনটি। কি কি? ঈশ্বর, আত্মা বা মন এবং জড়বস্তু। এই যে ঈশ্বরই হলো ডেকার্টের মতে একমাত্র নিরপেক্ষ বস্তু, আর মন বা আত্মা এবং জড়বস্তু এ দুটি হলো সাপেক্ষ বস্তু। তার মানে ডেকার্টের মতে মন বা আত্মা এবং জড়বস্তু এরা পরস্পর নিরপেক্ষ, মানে কেউ কারো উপর নির্ভরশীল নয়, কিন্তু এরা উভয়ই ঈশ্বরের উপর নির্ভরশীল, তাই এরা সাপেক্ষ দ্রব্য। দেখো বেশিরভাগ ছাত্রছাত্রীরা যেটা ভুল করে, প্রশ্নটা গুলিয়ে ফেলে। দুটো প্রশ্ন হয় এখান থেকে। ডেকার্টের মতে দ্রব্য কয় প্রকার ও কি কি, আর ডেকার্টের মতে দ্রব্য কয়টি ও কি কি। কয় প্রকার মানে ক্লাসিফিকেশন চাইলে তখন বলতে হবে নিরপেক্ষ দ্রব্য, সাপেক্ষ দ্রব্য। আর যদি বলে কয়টি, তখন বলবে তিনটি, ঈশ্বর, একটি আত্মা বা মন, জড়বস্তু। কেমন? এরপর ডেকার্টের পরবর্তী বুদ্ধিবাদী দার্শনিক স্পিনোজা, তিনি কি বলছেন? যে যা স্বনির্ভর এবং স্ববেদ্য তাই হলো দ্রব্য।
তার মানে যা স্বনির্ভর, মানে যা অস্তিত্বের জন্য কারোর উপর নির্ভরশীল নয়। আর সবেদ্য, দন্তস্বয় বয় বয়কার বয়ফলা, সবেদ্য মানে যাকে জানা যায় তার নিজের সাহায্যে। তাহলে যা স্বনির্ভর এবং সবেদ্য তাই হলো দ্রব্য। তার মতে এই জগতে একটি দ্রব্য আছে, তা হলো ঈশ্বর। ঈশ্বর হলেন এই জগতের স্রষ্টা। আরেকটি প্রশ্ন পরীক্ষাতে প্রায়শই আসে, তা হলো যে দ্রব্য সমান ঈশ্বর সমান প্রকৃতি। এই কথাটি কে বলেছেন? এই কথাটি বলেছেন স্পিনোজা। আর স্পিনোজার দ্রব্য সংক্রান্ত যে মত, এটা পরীক্ষায় আসে। এরপর আমরা চলে যাব লাইবনিজ। স্পিনোজার পরবর্তীকালে আধুনিক কালের বুদ্ধিবাদী দার্শনিক হলেন লাইবনিজ। তিনি কি বলেছেন? বলছেন না না না, স্বনির্ভরতা নয়, সেলফ অ্যাক্টিভিটি ইজ দ্য সিম্পটম অফ সাবস্টেন্স। মানে কি? আত্মসক্রিয়তাই হলো দ্রব্যের লক্ষণ। তার মানে কি? অর্থাৎ যা স্বাধীনভাবে ক্রিয়াশীল, যা স্বাধীনভাবে কাজ করতে পারে তাই হলো দ্রব্য। তার মতে এই জগতে অসংখ্য অগণিত দ্রব্য রয়েছেন, আর এই দ্রব্যের তিনি নাম দিয়েছেন কি? মোনাড বা চিৎ পরমাণু। তিনি বলছেন যে একটি জড় বস্তু, মনে করো একটা ইট, তাকেও তিনি দ্রব্য বলেছেন। তোমাদের মনে প্রশ্ন হবে যে ইট তো জড় বস্তু, নাহলে যেগুলো সজীব বস্তু তারা নাহলে স্বাধীনভাবে ক্রিয়াশীল, তারা নাহলে দ্রব্য হতে পারে, কিন্তু জড় বস্তু কি করে দ্রব্য হবে? অ্যাকচুয়ালি লাইবনিজ তৎকালীন, মানে তার সময়ে পরমাণুবাদের দ্বারা, অ্যাটমিস্ট থিওরির দ্বারা কিছুটা প্রভাবিত হয়েছিলেন। সেই থিওরিতে কি বলা হয়েছে না, একটা বস্তুকে ভাঙতে 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 যখন সূক্ষ্মতম অংশে চলে যায়, যখন আর ভাঙা যায় না, অবিভাজ্য ক্ষুদ্রতম অংশ, তাই হচ্ছে পরমাণু। বলছে পরমাণু কখনোই নিষ্ক্রিয় থাকতে পারে না, অ্যাক্টিভ থাকে, সবসময় অ্যাক্টিভ থাকে, সক্রিয় থাকে। সেই জন্য লাইবনিজ বলছেন যে আত্মসক্রিয়তায় যা স্বাধীনভাবে ক্রিয়া করতে পারে তাই হলো দ্রব্য, এবং দ্রব্যের সংখ্যা অসংখ্য, অগণিত, তার মধ্যে অসংখ্য দ্রব্য। এবং এই দ্রব্যে তিনি নাম দিয়েছেন মনাড বা চিৎ পরমাণু বা চিরাণুও বলা হয়। এরপর তিনি বলছেন, এই যে মোনাড বা চিৎ পরমাণুগুলি, এগুলি হচ্ছে গবাক্ষহীন, উইন্ডোলেস। মানে কি? বলছে একটি চিৎ পরমাণু আরেকটি চিৎ পরমাণুকে প্রভাবিত করতে পারে না। মনে করো তোমাকে একটা কুটুরির মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো, আমাকেও ঢুকিয়ে দেওয়া হলো। আমি একটা আওয়াজ করলাম, তুমি আওয়াজ করলে, কিন্তু কেউ কাউকে চিনতে পারছি না, কেউ কাউকে প্রভাবিত করতে পারছে না। ঠিক তেমনি ভাবে মোনাডগুলি কেউ কাউকে প্রভাবিত করতে পারেন না। তিনি বলেছেন যে অসংখ্য, এই জগতে অসংখ্য মোনাড বা চিৎ পরমাণু রয়েছে, এর মধ্যে সুপ্রিম মোনাড বা সর্বশ্রেষ্ঠ চিৎ পরমাণু হলো ঈশ্বর। এরপর আমরা আলোচনা করব আধুনিক কালের তিনজন অভিজ্ঞতাবাদী দার্শনিকের বক্তব্য দ্রব্য সম্পর্কে। কে কে? না লক, বাগলে এবং হিউম। লক কি বলেছে দ্রব্য সম্পর্কে? লক একজন ব্রিটিশ দার্শনিক। তিনি বলছেন যে দ্রব্য হলো জ্ঞাত গুণের অজ্ঞাত ও অজ্ঞেয় আধার। তার মানে কি? একই উদাহরণ আমি যাচ্ছি তোমাদের সুবিধার জন্য। যেমন ধরো শ্বেতত্ব, কাঠিন্য, মিষ্টত্ব, এই তিনটি গুণ রয়েছে কার? না চিনি। না, এই গুণগুলো আকাশে ভাসমান অবস্থায় থাকে না, এর একটি আশ্রয় আছে, দ্যাট ইজ সাবস্টেন্স, তাকেই দ্রব্য বলা হয়েছে। তবে লক তার সঙ্গে কি বলেছেন? তাহলে এই যে গুণগুলো, এগুলো আমার জ্ঞাত, আমি মিষ্টত্ব বুঝতে পারছি, চোখে দেখতে পাচ্ছি কঠিন পদার্থ, এবং দেখতে পাচ্ছি এটা সাদা বর্ণের, তার মানে গুণগুলো হচ্ছে জ্ঞাত, জ্ঞাত গুণের অজ্ঞাত ও অজ্ঞেয় আধার। এখন ওই যে গুণগুলো যাকে আশ্রয় করে রয়েছে,
গুণের যে আধার বা আশ্রয়স্থল সেগুলি কিন্তু বা সেটি কিন্তু অজ্ঞাত এবং অজ্ঞেয়, আননোন অ্যান্ড আননোয়েবল। এখন এখানে তাকে ক্রিটিসাইজ করা হয়েছে, সমালোচনা করা হয়েছে। আননোন মানে আমি জানি না, আননোয়েবল মানে আমি জানতে পারবো না। তো সমালোচকরা বলছেন যে একটা জিনিস বা কারো স্বরূপ আমি জানি না, আজ জানি না, পরে হয়তো জানতে পারবো, কিন্তু যা অজ্ঞেয়, যা কোনোদিনও জানতে পারবো, তেমন জিনিস স্বীকার করার কি প্রয়োজন আছে? তার মানে লক বলছেন যে গুণের, জ্ঞাত গুণের যে অজ্ঞাত এবং অজ্ঞেয় আধার, মানে গুণগুলো যাকে আশ্রয় করে আছে তা হচ্ছে অজ্ঞাত এবং অজ্ঞেয়। বলছে তা আমি জানি না, জানতে পারবো না। এই জন্য দেখবে কখনো কখনো প্রশ্ন আসে, দ্রব্য কি তা আমি জানি না। কে বলেছেন? লক বলেছেন। লক তিনটি দ্রব্য স্বীকার করেছেন। তিনটি কি কি? ঈশ্বর, আত্মা বা মন এবং জড়বস্তু। মানে ডেকার্ট যটি দ্রব্য স্বীকার করেছেন, লকও ঠিক তেমনি ভাবে তিনটি দ্রব্য স্বীকার করেছেন। মানে ডেকার্টের মতো লকও কিন্তু তিনটি দ্রব্য স্বীকার করেছেন, ঈশ্বর, আত্মা বা মন এবং জড়বস্তু। কেমন? এরপর আমরা চলে যাব বার্গলে। বার্গলে হচ্ছে আইরিশ ফিলোসফার, আয়ারল্যান্ডের মানুষ, আয়ারল্যান্ডের দার্শনিক। তিনি কি বলছেন না, তিনি বলছেন যে যে গুণগুলো আমরা জানতে পাচ্ছি, এক একটি দ্রব্যের বিশেষ বিশেষ গুণের গুচ্ছগুলোকে আমরা স্বীকার করব। তার মানে বিশেষ বিশেষ গুণের গুচ্ছই হলো দ্রব্য বার্গলের মতে। যেহেতু তার আধার বা আশ্রয়স্থলকে আমরা জানি না বা জানতে পারবো না, তা স্বীকার করার দরকার নেই। সেজন্য তার মতে বস্তুর বিশেষ বিশেষ গুণের গুচ্ছই হলো দ্রব্য। এরপর আবার একজন ব্রিটিশ দার্শনিক হিউম কি বলেছেন? তিনি বলছেন না, বলছে যা অজ্ঞাত এবং অজ্ঞেয় সেই রূপ আধারকে স্বীকার করার কোনো মানে নেই। তিনি বলছেন যে গুণের সমষ্টি হলো দ্রব্য। তার মানে ওই যে শ্বেতত্ব, মিষ্টত্ব, কাঠিন্য, হিউমের মতে শ্বেতত্ব যুক্ত মিষ্টত্ব যুক্ত কাঠিন্য, এইগুলোকে যোগ করলে যা হবে সেটাই হচ্ছে দ্রব্য। তিনি বলছেন দ্রব্য, এর অতিরিক্ত দ্রব্যের কোনো অস্তিত্ব নেই এবং সেটা হচ্ছে অলিক কল্পনা, উদ্ভট কল্পনা, অবাস্তব কল্পনা। ঠিক আছে, এখন তোমাদের আর বিশেষ কিছু আলোচনা করবো না। কারণ কি, দেখো একটা কথা তোমাদের বলে নেই, এই অধ্যায় থেকে কোনো লং প্রশ্ন থাকবে না। আমি কিন্তু আগে তোমাদের জানিয়ে দিয়েছি তোমাদের সিলেবাস। এই দ্রব্য থেকে 5টি এমসিকিউ আর 5টি এসএকিউ থাকবে। ঠিক আছে, তাহলে 5 5 10 থাকবে। আজ এখানেই শেষ করছি। আমার পড়ানো যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পড়ানো ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করতে ভুলো না।